হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আজকে আমরা প্রবাহিত তড়িতের একটা বিশেষ পার্ট আলোচনা করব, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের প্রাত্যহিক জীবনের জন্য। দেখো, আমরা ভাস্বর বাতি, ইনডিসক্যান্ডেসেন্ট লাইট যেটাকে আমরা বলি, অর্থাৎ আমরা যাকে বাল্ব বলি, ফিলামেন্টযুক্ত বাল্ব, সেই বাল্বের কার্যনীতি বা আমরা যে ইলেকট্রিক ইস্ত্রি চালাচ্ছি তার কার্যনীতি, অথবা আমরা যে ফিউজ তার ব্যবহার করি, অর্থাৎ বাড়িতে কখনো যদি ওভার ফ্লো হয়, অর্থাৎ যখন ইলেকট্রিসিটির কারেন্ট যখন বেশি চলে আসে, তখন কি হয় না, আমাদের ফিউজটা কাজ করে। ফিউজটা কেটে গিয়ে বাড়ির পুরো বর্তনীর যে তার, সেখানে ওভারহিটিং থেকে, অর্থাৎ বর্তনী তারকে পুড়ে যাওয়া থেকে বাঁচিয়ে ফেলে ইলেকট্রিক ইস্ত্রি। অথবা আমরা আগেকার দিনে ব্যবহার করতাম, এখন অতটা ব্যবহার হয় না, হিটার, ইলেকট্রিক হিটার। সেখানে কি হয়, একটা কয়েল থাকে, সেই কয়েলটাকে পোর্সেনিল পাতির মধ্যে রাখা থাকে, তার মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ যায়, তখন কি হয় না, সেখানেও প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই বিষয়গুলো আমরা দেখেছি। অর্থাৎ এই যে তাপ উৎপন্ন হচ্ছে, এটা তড়িতের সাহায্যে হচ্ছে, অর্থাৎ তড়িৎ শক্তি থেকে আমরা তাপ শক্তি পাচ্ছি। এই তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি কিভাবে পায়, কতটা তড়িৎ প্রবাহ হলে যে উৎপন্ন তাপের মান কতটা হবে, সে সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। অর্থাৎ আমরা বুঝলাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট যায়, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা গেলে সেখানে ওই পরিবাহীতে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়। সেই বিষয়কে কাজে লাগিয়ে বা সেই প্রভাবকে কাজে লাগিয়ে বা সেই ফলকে কাজে লাগিয়ে আমরা ভাস্বর বাতি, যেটাকে আমরা বৈদ্যুতিক বাল্ব বলে থাকি, অথবা আমরা ফিউজ তার, অথবা ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক হিটার, এই সমস্ত জিনিসপত্রগুলো বানিয়ে থাকি। প্রথমে আমরা এই জিনিসপত্রগুলো কিভাবে কাজ করে, কোনটাতে কোন মেটেরিয়াল ব্যবহার করা হয়, সেই সম্পর্কে আলোচনা করে নেব। প্রথমে আমরা যাব ভাস্বর বাতির কথায়। ভাস্বর বাতির ক্ষেত্রে আমরা দেখেছি যে দুটো তার সেখানে বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত করা থাকে। তার দুটোকে যোগ করা থাকে, কি হয়, একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট এরকম ভেতরে গিয়ে এই ফিলামেন্টের ভিতরে যায়। ফিলামেন্টটা তখন জ্বলে ওঠে। কেন জ্বলে ওঠে না, দেখো, এখানে যখন কারেন্ট যায়, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের কারণে এটা উত্তপ্ত হয়। আর আমরা জানি কোনো বস্তুকে যখন অনেকটা উত্তপ্ত করা হয়, তখন কি হয়, সেই বস্তু থেকে বিকীর্ণ তাপ বেরোতে থাকে এবং তার একটা অংশ আমরা দৃশ্যমান আলোক হিসাবে পাই। এই ক্ষেত্রেও সেটা ঘটে। এখানে ফিলামেন্ট তার কি দিয়ে তৈরি করা হয় না, প্রাথমিকভাবে ফিলামেন্টের তার ছিল, বা যেটা ব্যবহার করা হতো এতকাল, সেটা ছিল কি, টাংস্টেনের তার। টাংস্টেন, এই টাংস্টেনের তার ব্যবহার করা হতো। অর্থাৎ টাংস্টেন হলো একটা ধাতু যার চিহ্ন ডব্লিউ। এই ধাতুটার ভেতর দিয়ে তড়িৎ পাঠিয়ে সেই ধাতুতে তাপ উৎপন্ন করা হতো এবং অত্যন্ত যখন উত্তপ্ত হতো, সেখান থেকে দৃশ্যমান আলো বেরোতো, সেখান থেকেই আমরা আলো পেতাম। এইভাবে আমরা বৈদ্যুতিক বাতিতে আলো পাই। এখন এই বৈদ্যুতিক বাতিটা এই বাল্বের মধ্যে, অর্থাৎ একটা কাঁচের বাল্ব, যেটা বাতির মধ্যে কাঁচের বাল্বের মধ্যে রাখা হয়েছে। কেন না, এর ভেতরে যদি বায়ু শূন্য রাখা না হয়, তাহলে এই টাংস্টেন একটা ধাতু, বায়ুর অক্সিজেনের সঙ্গে বেশি উত্তপ্ত হলে বিক্রিয়া করে অক্সাইডে পরিণত হয়। তার ফলে এই ধাতুটা সহজে নষ্ট হয়ে যায়। যাতে নষ্ট না হয়, তার কারণে বহুকাল ধরে এই বাল্বের মধ্যে বায়ুকে বের করে নেওয়া হতো। প্রাথমিকভাবে বাল্বটা যখন তৈরি করা হতো, তখন বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে এর ভেতরের বায়ুকে বের করে দেওয়া হতো। কিন্তু বর্তমানে কি করা হয়, বর্তমানের একটু আগে আমরা যদি বলি, তাহলে সেখানে হিলিয়াম
এই গ্যাসটা ব্যবহার করা হতো, কারণ এটা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় হওয়ার কারণে এর সঙ্গে বিক্রিয়া সহজে ঘটতো না। কিন্তু বর্তমানে বৈদ্যুতিক বাল্বকে সহজলভ্য করার জন্য কম খরচে যাতে সবাই বৈদ্যুতিক বাতি কিনতে পারে, তার কারণে এখানে এই হিলিয়াম গ্যাসের থেকে সহজলভ্য গ্যাস নাইট্রোজেন, সেই নাইট্রোজেন গ্যাসকে ভর্তি রাখা হয়। বর্তমানে বাল্বের মধ্যে নাইট্রোজেন গ্যাস থাকে এবং এই যে ফিলামেন্টটা, এখন আর টাংস্টেন ব্যবহার করা হয় না। টাংস্টেন কেন ব্যবহার করা হতো না, টাংস্টেন এমন একটা তার যার গলনাঙ্ক অত্যন্ত বেশি। কারণ কি, এখানে দেখো যখন তাপ উৎপন্ন হচ্ছে সেটা গলে যাবে, অন্য কোনো ধাতু হলে এটা গলে যেতে পারত, কিন্তু টাংস্টেনের ক্ষেত্রে গলনাঙ্কটা বেশি হওয়ার জন্য, অর্থাৎ উচ্চ উষ্ণতায় টাংস্টেন ধাতুটা গলতে শুরু করে, তার থেকে কম উষ্ণতায় এখানে উত্তপ্ত হচ্ছে, এই কারণে সেটা গলে যায় না। এই কারণে প্রাথমিকভাবে টাংস্টেন নির্বাচিত করা হয়েছিল। প্রথমে যখন আবিষ্কার করা হয়, টমাস আলভা এডিসন যখন এই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন, তখন কিন্তু তিনি টাংস্টেন ব্যবহার করেননি, তিনি কার্বন ব্যবহার করেছিলেন। পরবর্তীকালে টাংস্টেন ব্যবহার করা হয়েছে। তারপরে যেটা ব্যবহার করা হয়, বর্তমানে যেটা বাতিতে যে ফিলামেন্ট হিসাবে ব্যবহার করা হয়, সেটা হলো উলফ্রেমাইট। উলফ্রেমাইট মনে রাখতে হবে যে একটা সংকর ধাতু যার 3টে উপাদান থাকে। উলফ্রেমাইট, উল ডাব্লিউ দিয়ে শুরু, এই জন্য উল এইভাবে তোমরা মনে রাখবে। ডাব্লিউ ফ্রেমাইট, ফ দিয়ে শুরু, ফেরাস ফেরিক, অর্থাৎ আয়রনকে আমরা এফি দিয়ে লিখি, আর মাইট। উলফ্রেমাইট মনে রাখতে গেলে আমাদের বলতে হবে যে এটা 3টে ধাতুর মিশ্রণে তৈরি সংকর ধাতু। একটা হলো টাংস্টেন, আর একটা হলো আয়রন, আর একটা হলো ম্যাঙ্গানিজ। টাংস্টেন, আয়রন এবং ম্যাঙ্গানিজের যে মিশ্রণে যে সংকর ধাতু তৈরি হয়েছে, সেটাকেই আমরা এখন ফিলামেন্ট হিসাবে ব্যবহার করে থাকি। ফিলামেন্ট হিসাবে ব্যবহার করে থাকি। এই ফিলামেন্টের গুণ কি না, ফিলামেন্ট হলো একটা সরু তার এবং দীর্ঘ লম্বা তার। একটা ফিলামেন্ট হলো একটা সরু এবং দীর্ঘ তার, যেটা উলফ্রেমাইডের তৈরি বর্তমানে। আগে বললে এটাকে আমরা টাংস্টেন বলতাম। আর যখন টমাস আলভা এডিসন আবিষ্কার করেন, এডিসন বাতি বলা হতো, তখন সেখানে কার্বন ব্যবহার করা হয়েছিল। এই বিষয়গুলো তোমরা জানলে। এখন এই ফিলামেন্টের প্রকৃতি কি হয়, ফিলামেন্টটাকে একটু বড় করা হয়। বড় করলে কি হবে, আমরা জানি যে R = ρL/A। একটি রোধকের, অর্থাৎ একটি তারের রোধের মান ডিপেন্ড করে R = ρL/A, অর্থাৎ তার দৈর্ঘ্যের উপর, রোধাঙ্কের উপর এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। যখন তারটা সরু হবে, এরকম একটা তার যেটা সরু হবে, এ কম হবে এবং এল বেশি হবে, তার কি হবে, এই রোধের মান বেশি হবে। এই কারণে টাংস্টেন যে তার, সেটাকে সরু এবং লম্বা নেওয়া হয়। সরু এবং লম্বা নেওয়া হয়। সরু হলে রোধ বেশি হয়, লম্বা হলেও রোধ বেশি হয়। এই দুটো কারণে এটাকে সরু এবং লম্বা করা হয়। সরু লম্বা করলে কি হবে, বাল্বটা বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে আমাদেরকে তো কিনে আনতেও অসুবিধা, ঝোলাতেও অসুবিধা, বানাতেও অসুবিধা। তার কারণে কি করা হয়, এই সরু তারটাকে পেঁচিয়ে রাখা হয়, যাতে একটা লম্বা তারকে পেঁচালে কি হবে, ছোট্ট তারে পরিণত হয়। এই কারণে ফিলামেন্টকে পেঁচিয়ে রাখা হয়, ফিলামেন্ট তারকে পেঁচিয়ে রাখা হয়। এই হলো গিয়ে বৈদ্যুতিক বাতি। এই বৈদ্যুতিক বাতির মধ্যে বায়ু শূন্য থাকতো আগেকার দিনে। এখন মাঝের দিনে কি থাকতো, যা হিলিয়াম গ্যাস ভরা থাকতো, কিন্তু তার ব্যয় অনেক বেশি। তার জন্য এখনকার দিনে যেটা থাকে, নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাস এখানে রাখা হয়, আর এটাকে বায়ু বিরুদ্ধ রাখা হয়। বাইরে থেকে তড়িৎ পাঠানো হলে এই সরু এবং লম্বা তারের কারণে এর রোধ বেশি হয়, আর রোধ বেশি হলে আমরা একটু পরে জানবো যে উৎপন্ন তাপের মান বেশি হয়। আর বেশি তাপ উৎপন্ন হলে সেখান থেকে গ্লো করে, অর্থাৎ সেখান থেকে যে বিকীর্ণ তাপ এবং যে দৃশ্যমান আলোক বেরোয়, তার জন্য আমরা
আলোক পাই ভাস্বর বাতি থেকে। এই হলো ভাস্বর বাতি কাজ। এবার ভাস্বর বাতিকে তড়িৎ উৎসের সঙ্গে আমরা প্যারালালি যুক্ত করে রাখি, অর্থাৎ সমান্তরালে যুক্ত। তড়িৎ উৎস যদি এটাকে বলি আমরা, উল্ফ্রেমার তো বলা হয়ে গেছে, এটাকে মুছে দিলাম। এখানে যদি আমরা এইভাবে জড়ি, অর্থাৎ তড়িৎ উৎসের আমরা দুটো প্রান্তে জুড়ছি, তড়িৎ উৎসের সঙ্গে আমরা সমান্তরালে এই বৈদ্যুতিক বাল্বকে যুক্ত করে থাকি। অর্থাৎ বৈদ্যুতিক বাল্বের ক্রিয়া আমরা বুঝলাম যে বৈদ্যুতিক বাল্ব তড়িৎ প্রবাহের তাপীয় ফলের কারণে কাজ করে, অর্থাৎ তাপ উৎপন্ন হয়, তাপ উৎপাদনের জন্য সেখানে আলো উৎপন্ন হয়। এছাড়াও এখানে বাল্বটা নির্মাণ করার জন্য কোন কোন কৌশল ব্যবহার করা হয় সেটাও আমরা বললাম। টাংস্টেন বা এই সমস্ত পদার্থ নেওয়া হয়, কারণ কি এদের গলনাঙ্ক অনেকটা বেশি হয়। এই গেল আমাদের বাল্বের ব্যাপার, বাল্বের কার্যনীতি বা ভাস্বর বাতির কার্যনীতির কথা। এরপরে আমরা যাব যে এই ফিউজ তারের কথা। ফিউজ তার ব্যবহার করা হয় বাড়িতে যেখানে বিদ্যুৎ সংযোগ, মূল বিদ্যুতের লাইন আসছে, প্রথমেই দেখবে সেখানে মেন সুইচে ফিউজ থাকে। আরও বাড়ির অনেক জায়গায় ফিউজ থাকে, কারণ কি কখনো শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে দুটো তার যদি রোধহীনভাবে কোনো তার, দুটো তার এরকম আলাদা আছে, একটার ভোল্টেজ বেশি একটার ভোল্টেজ কম, ভোল্টেজ বেশি যেটা সেটাকে লাইট তার বলা হয়, আর ভোল্টেজ কম যেটা সেটাকে নিউট্রাল তার বলা হয়। এদের মধ্যে বিভবের মান প্রচুর। এবার এখানে যদি আমি একটা তার ফেলে দিই, অর্থাৎ এর কোনো রোধ নেই, এদের মধ্যে যদি রোধ না থাকে তখন সেটাকে বলা হয় শর্ট সার্কিট, সেটাকে বলা হয় শর্ট সার্কিট। শর্ট সার্কিট হয়ে গেলে প্রচুর পরিমাণে কারেন্ট যায়, তখন লাইট তারের ভেতর দিয়ে প্রচুর কারেন্ট যায়। সেই কারেন্ট সারা বাড়িতে যদি যায়, বাড়ির যে লাইন, বৈদ্যুতিক ওয়্যারিং লাইন, সেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এখানে বেশি কারেন্ট গেলে কেন তাপ উৎপন্ন হয় সেটা আমরা এর পরের আলোচনায় আসব, যে সেখানে আমরা যখন তাপীয় ফলের আমরা বলছি যে তাপের পরিমাপটা করছি, তাপের পরিমাপ যে কোনো পরিবাহের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ মাত্রা আর হচ্ছে ওই পরিবাহের রোধ এবং প্রবাহ কাল, এই তিনটে বিষয়ের উপর তাপের পরিমাপ নির্ভর করে। এই ক্ষেত্রে রোধ কমে যাচ্ছে, প্রবাহ মাত্রা বেড়ে যাচ্ছে। প্রবাহ মাত্রা যখন প্রচুর বেড়ে যাবে, রোধ কমলেও আই স্কোয়ার এর উপর প্রবাহ মাত্রার বর্গের উপর উৎপন্ন তাপ নির্ভর করার জন্য এখানে বেশি তাপ উৎপন্ন হবে, অর্থাৎ পুরো সার্কিট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই বিপদ যাতে না হয় তার জন্য এইখানে আমরা যখন কারেন্ট আসে লাইট তারের সঙ্গে আমরা শ্রেণীতে, এইরকম সমবায় হলে কি বলবো, শ্রেণী সমবায়, সিরিজ, আমরা শ্রেণী সমবায়ে কি করি, ফিউজ যুক্ত করে রাখি, যাতে ফিউজটা প্রথমে গলে গিয়ে, ফিউজ তারের বৈশিষ্ট্য কি হয়, এর রোধাঙ্ক বেশি হয় এবং গলনাঙ্ক কম হয়। রোধাঙ্ক বেশি হওয়ার জন্য এখানে তাপ বেশি উৎপন্ন হয়, আর গলনাঙ্ক কম হওয়ার জন্য কি হয়, এটা তাড়াতাড়ি গলে যায়। গলে যাওয়ার ফলে এটা পুড়ে যায়, পুড়ে গিয়ে আর এদিক দিয়ে কারেন্ট যায় না, কারেন্ট যাওয়া বন্ধ হয়ে যায়। এইভাবে ফিউজ তার কাজ করে। তোমাকে যদি মাধ্যমিকে প্রশ্ন বলে যে ফিউজ তার কি, এটা কোন কাজে ব্যবহার করা হয়, এর কার্যনীতি লেখো, তুমি বলবে যে ফিউজ তার হলো এমন একটি ব্যবস্থা যেটা বাড়িতে ওয়্যারিং এর ক্ষেত্রে মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। কোনো কারণে বাড়ির ওয়্যারিং এর প্রবাহ মাত্রা বেড়ে গেলে সে প্রথমে উত্তপ্ত হয়ে গলে গিয়ে বাড়ির বাকি বর্তনীকে বিপদ মুক্ত করে, পোড়া থেকে, পোড়ার হাত থেকে বা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায়, এটা প্রথমে বলবে। তারপরে বলবে এটার কার্যনীতি, বলবে এটি হলো একটি বিশেষ তার যেটা হলো টিন এবং সীসার সংকর ধাতু। টিন এবং সীসার সংকর ধাতু, যেখানে আমরা 25% টিন এবং সীসা 75% থাকে বলে আমরা বলছি। সেখানে কি হয়, ওই সংকর ধাতুটার বিশেষ বৈশিষ্ট্য কি, এর গলনাঙ্ক কম হয় এবং রোধাঙ্ক বেশি হয়। গলনাঙ্ক কম হওয়ার জন্য এখানে যখন বেশি পরিমাণ কারেন্ট যায়, যখন তাপ উৎপন্ন হয়, তাপ উৎপাদনের ফলে এটা সহজে গলে যায়। গলে গিয়ে এটা প্রথমে পুড়ে গিয়ে বাকি বর্তনীকে বিপদের হাত থেকে রক্ষা করে। এইটা তোমাদের মনে রাখতে হবে। ফিউজ তার কি, এর কার্যনীতি, লাস্টে যেটা বললাম সেটা কার্যনীতি, এটা কিভাবে কাজ করে বলবে, এই বিষয়টা কি বললেও তুমি বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতিকে রক্ষা করে এটা অবশ্যই বলবে। এই হলো ফিউজ তার। এরপরে আমরা আসছি
দুটো যন্ত্রের কার্যনীতি কিন্তু প্রায় এক। একটা হলো গিয়ে বৈদ্যুতিক ইস্ত্রি, আমরা যেটাকে বৈদ্যুতিক ইস্ত্রি বলি, আর সেটাই হলো আবার এখানে হচ্ছে হিটার, বৈদ্যুতিক হিটার। এরকম একটা ক্লে, চীনামাটির ক্লে বা পোর্সেলিনের মধ্যে, ক্লের মধ্যে এরকম তার পেঁচিয়ে পেঁচিয়ে রাখা হয়। এক্ষেত্রেও ইস্ত্রির ভেতরে যদি আমরা খুলি দেখবো এখানেও তার পেঁচিয়ে রাখা হয় এবং ইস্ত্রিকে এখানে সুপরিবাহী, তাপের সুপরিবাহী পদার্থ দিয়ে একে ঢাকনা দেওয়া রাখা হয়। এই ক্ষেত্রে কি করা হয় না, এখানে উৎসের সঙ্গে আমরা যোগ করে রাখবো। উৎসের সঙ্গে যোগ করলে এদিক দিয়ে যখন কারেন্ট যাবে এখানে তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হলে সেই তাপকে কাজে লাগিয়ে আমরা রান্না করতে পারবো। এটা হলো বৈদ্যুতিক হিটারের কাজ। আর এখানে এই তাপকে কাজে লাগিয়ে আমরা জামা কাপড়ের উপর ঘষে জামা কাপড়ের পাট করি বা আমরা ইস্ত্রি করা বলি থাকি। এই যে দুটো যন্ত্র, এই দুটো যন্ত্রের ভেতরে যে কয়েল থাকে, সেই কয়েলের ক্ষেত্রে কয়েলের বৈশিষ্ট্য কি হতে হবে না, এই ক্ষেত্রে দেখো ফিলামেন্টের ক্ষেত্রে কয়েলের গলনাঙ্ক বেশি ছিল, রোধাঙ্কও বেশি ছিল। আবার আমরা দেখেছি যে ফিউজ তারের ক্ষেত্রে, কয়েলের ক্ষেত্রে ফিউজ তারের গলনাঙ্ক কম ছিল, রোধাঙ্ক বেশি ছিল। আর এখানে ওই ফিলামেন্টের মতোই এখানে গলনাঙ্কও বেশি হবে আর রোধাঙ্কও বেশি হবে, কারণ সহজে এটা যাতে না গলে যায় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এখানে হিটারের ক্ষেত্রে নাইক্রোম তার ব্যবহার করা হয়, এর গলনাঙ্ক বেশি হয় আর এখানে রোধাঙ্ক বেশি হয়। এই দুটো বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ যে তার এখানে ব্যবহার করা হয় কয়েলে সেটা হলো নাইক্রোম তার। নাইক্রোম তারে মনে রাখতে হবে নিকেল আর ক্রোমিয়াম, নাইক্রোম আর এফি সামান্য থাকে। নিকেল থাকে 80% আর ক্রোমিয়াম থাকে 20% আর এফি থাকে সামান্য। এইটা মনে রাখতে হবে যে নাইক্রোম তারে এই উপাদানগুলো দিয়ে নাইক্রোম তারকে তৈরি করা হয়। এটি একটি বিশেষ সংকর ধাতু। এই ধাতুর বৈশিষ্ট্য কি, এর গলনাঙ্ক বেশি, রোধাঙ্কও বেশি। রোধাঙ্ক বেশি হওয়ার জন্য এখানে তাপ বেশি উৎপন্ন হয়। কেন তাপ উৎপন্ন হয় বেশি না, আমরা জানি বা আমরা জানবো যে তাপ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে সেখানে যে তাপ উৎপন্ন হয় তার মান নির্ভর করে পরিবাহী রোধের উপর। আর পরিবাহী রোধ তবেই বেশি হবে যদি তার রোধাঙ্ক বেশি হয়, কারণ আমরা জানি R সমান রো L বাই A। রো যদি বেশি হয় আরও বেশি হবে। এই কারণে এই বৈশিষ্ট্যের কয়েল এখানে ব্যবহার করা হয়। তাহলে এখানেও নাইক্রোম তার ব্যবহার করা হয়, এখানেও নাইক্রোম তার ব্যবহার করা হয়, কিন্তু দুটোর কার্যনীতি একই হলেও দুইটির গঠন বৈশিষ্ট্য একটু আলাদা। এখানে তাপটা উৎপন্ন হচ্ছে, উপরে আমি রান্না করার জন্য বাসন বসাচ্ছি, এটা চীনামাটির ক্লে বা পোর্সেলিনের মধ্যে রাখা হচ্ছে, ফলে তাপটাই আমরা নিচ্ছি, কারেন্ট কোনোভাবে যাতে বাসনপত্রে না লাগে তার জন্য একটা ব্যবস্থা করা থাকে এখানে। এই বিষয়গুলো জানতে হবে। আর এখানে কি করা থাকে, এখানে ধরো ব্যাপারটা এরকম, তোমরা দেখেছো যে ইস্ত্রিটা এরকম হয়, ইস্ত্রির ভিতরে এরকম কয়েল আছে। এবার কয়েলের সঙ্গে যদি কোনো কারণে কয়েল থেকে যদি কারেন্ট লিক করে এখানে চলে আসে তখন ইস্ত্রিতে শক খাওয়ার সম্ভাবনা থাকে। আমরা জানি অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ঘটে যায়, বহু মানুষের প্রাণহানিও হয়, আমরা খবরে পাই সবসময়। তোমরা জানো যে ইস্ত্রি ভীষণ বিপজ্জনক। তার জন্য এখানে কি করা হয়, খুব ভালো ইনসুলেটর কাজে লাগানো। অর্থাৎ এখানে এমন একটা পদার্থ রাখতে হয় যা হচ্ছে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। এইরকম একটা পদার্থ রাখতে হবে, কারণ তাপটা আমাদের দরকার, তাপটা বাইরে আসা দরকার। ধরো এটা হলো একটা ইস্ত্রির তলা। এই ইস্ত্রির উপরে আমি এখানে কয়েলটা রেখেছি, তাহলে এই জায়গাটায় এমন একটা পদার্থ থাকবে, নিচে তাপটা যেতে হবে, এখান থেকে তাপ যে কয়েলে তাপ উৎপন্ন হচ্ছে নিচে যেতে হবে। সেক্ষেত্রে এখানে আমরা বলবো যে এই পদার্থটা হবে এমন একটা পদার্থ, তাপ নিয়ে যাবে কিন্তু তড়িৎ নিয়ে যাবে না, তড়িৎ নিয়ে গেলে তো সব খাবো। এই কারণে এখানে কি রাখা হয়, তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী এরকম পদার্থ কি আছে না, আমরা সকলেই জানি অভ্র বা মাইকা বলে। এই এমন একটা পদার্থ যে হচ্ছে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। এখানে অভ্রের একটা পাত দেওয়া থাকে, তার উপরে এই
ফিলামেন্ট, এই যে নাইক্রোম তার বা কুণ্ডলী সেটা থাকে। এক্ষেত্রেও তড়িৎ যন্ত্রগুলো এইরকমভাবে বৈদ্যুতিক সাপ্লাইয়ের সঙ্গে সমান্তরালে যুক্ত করা থাকে। অর্থাৎ তড়িৎ প্রবাহের তাপীয় ফলের যে ব্যবহারিক প্রয়োগ সেটা আমরা প্রথমে দেখে নিলাম। এখন আমরা জানবো যে এখানে কত তাপ উৎপন্ন হয়। একটা রোধের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় সেখানে কেন তাপ উৎপন্ন হয় এবং কত তাপ উৎপন্ন হয় সেটা জানার জন্য আমাদেরকে একটা পূর্ব জ্ঞানের কথা মনে করতে হবে। দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, এবার টেকনিক্যাল একটা বিষয় বলতে যাচ্ছি, ভালো করে লক্ষ্য করো। দেখো এইরকম একটা যদি ইট থাকে, এই ইটটাকে আমি নিচ থেকে উপরে তুলব, নিচ থেকে উপরে তুলব, তাহলে কি করতে হবে? আমাকে ইটটাকে তুলতে একটা কাজ করতে হবে। এবার উপর থেকে যদি ইটটাকে ফেলে দিই, উপর থেকে নিচে ইটটাকে পড়তে দিলে কি হবে? আমরা কাজটা ফেরত পাবো। ওইখানে নিচে কাউকে রাখলে তোমার যে এনিমি, তোমার শত্রু যে, সেখানে তার মাথা রাখবে, একে ফেলে দেবে, কি হবে? তার মাথাটা ফেটে যাবে। তাহলে এখানে কি পাচ্ছ তুমি? কাজ পাচ্ছ, কাজ পাচ্ছ। আর এখানে হচ্ছে কাজ করছো, কাজ করছো। নিচ থেকে উপরে তুললে কাজ করছো, আর উপর থেকে নিচে নামলে কাজ পাচ্ছ। কেমন? এই ক্ষেত্রে ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। দেখো আমরা ব্যাটারিটা খুব ভালো করে আগের ভিডিওতে পড়েছি। সেখানে আমরা বলেছি যে তড়িতের প্রবাহ নিম্ন বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, আর এটা হচ্ছে উচ্চ বিভব। যখন নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবে যাচ্ছি, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, সেখানে আমরা কাজ করছি। অর্থাৎ এখানে ব্যাটারিটার ভেতরে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত, রাসায়নিক শক্তিটাই কাজ করছে। এখানে সেই এনার্জিটা স্টোর আছে, যেমন করে এখান থেকে যখন এখানে উঠাচ্ছিলাম, এখানে যখন রেখে দিয়েছিলাম ইটটাকে, এর মধ্যে এনার্জি স্টোর ছিল, তেমনি এখানে যখন কোনো কিছু জোড়া নেই তখন এখানে এনার্জি স্টোর হয়ে আছে। এবার আমি যখন যোগ করে দিলাম তখন কি হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যাচ্ছে। ঠিক এমন উপর থেকে যখন নিচের দিকে ইটটাকে ফেলে দিয়েছিলাম তখন কাজ পাচ্ছিলাম। তাহলে এখানে আমি কাজ জমা করেছিলাম, এখানে কাজ করছি মানে জমা, আর এই সমস্ত লিখব। আর এখানে কি হবে? ব্যয়, আয় করেছিলাম, এখানে ব্যয় করলাম। এখানে তাহলে কি হবে? এখানে আমরা কি পেয়েছিলাম? কেমিক্যাল এনার্জি। এখানে আমরা কি করেছিলাম? কেমিক্যাল এনার্জি মানে রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পেয়েছিলাম। আর এখানে আমরা কি পাবো? তড়িৎ শক্তি থেকে আমরা অন্য শক্তি পাবো। অন্য শক্তি কি? ভাস্বর বাতির ক্ষেত্রে সেটা হলো তাপ শক্তি পাচ্ছি বা আলোক শক্তি পাচ্ছি। আর ইলেকট্রিক বৈদ্যুতিক পাখা, এখানে আমরা কি পাচ্ছি? সেখানে আমরা যান্ত্রিক শক্তি পাচ্ছি। কেমন? তাহলে এখানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, উপর থেকে পড়ার জন্য আমরা কাজ পাচ্ছি না, এখানে উচ্চ থেকে নিম্ন বিভবের জন্য আমরা কাজ পাচ্ছি। আর এখানে নিম্ন থেকে উচ্চ বিভবের জন্য এখানে তড়িৎ থেকে আমরা অন্য শক্তি পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে না, এখানে যে কাজটা আমরা করছিলাম এখানে সেই কাজটা ব্যয় করছি, অর্থাৎ তড়িৎ শক্তিকে খরচ করছি। কতটা পরিমাণ তড়িৎ শক্তি খরচ করছি সেটা আমাদের দেখতে হবে। সেই যে খরচ করা যে শক্তি সেটা তাপ উৎপন্ন হচ্ছে, এখানে তাপ উৎপন্ন হচ্ছে। উৎপন্ন তাপের মান নির্ণয় করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে এখানে বিভব প্রভেদ যদি ভি হয়, ভি বিভব প্রভেদের মধ্যে কিউ আধানকে নিয়ে যেতে কৃতকার্য কত হয়? তোমরা সকলেই জানো W সমান কিউ ইনটু ভি। আমরা বিভব আলোচনার সময় এটা বলেছি, W ইকুয়ালস টু কিউ ইনটু ভি। আবার আমি বলছি যে দেখো এখানে আমি কি করেছিলাম? আধানগুলোকে সব জমা করেছিলাম। এবারে এই আধানটা কি হচ্ছে? এই ভেতর দিয়ে যাচ্ছে। কত বিভব? এখানে V1, এখানে V2 হলে বিভব পার্থক্য হবে V1 মাইনাস V2 সমান V। এই বিভব পার্থক্যের মধ্য দিয়ে যাচ্ছে। কৃতকার্য কত হবে? না বিভব পার্থক্য গুণিতক আধান। এই বিষয়টা তোমাদেরকে দেখতে হবে খুব কেয়ারফুলি।
আর বিজ্ঞানী জুলের সূত্র অনুযায়ী ক্লাস 9-এর শেষ চ্যাপ্টারের দিকে তোমরা পড়েছো যে জুলের সূত্র অনুযায়ী কিছু পরিমাণ কৃতকার্য থেকে আমরা তাপ শক্তি পাই বা কিছু পরিমাণ তাপ শক্তি থেকে আমরা কৃতকার্য পেয়ে থাকি। সেই বিষয়টা এখানে আমরা পাবো যে এখানে যে তাপ উৎপন্ন হচ্ছে সেটা হলো H সমান W/J। H সমান W/J করি, এখানে J করার দরকার নেই, আমরা SI পদ্ধতিতে নেব। পুরো বিষয়টা আমি বুঝিয়ে বলছি। এখানে H উৎপন্ন তাপ কত হবে না Q × V। এবার Q মানে কি? Q হলো আধান। আধানকে সময় দিয়ে ভাগ করলে কি পাবো? আধানকে সময় দিয়ে ভাগ করলে পাবো প্রবাহ মাত্রা। তাহলে এখানে প্রবাহ মাত্রা আধান যদি Q হয় আর T সময় ধরে যদি ওই Q আধান এখান থেকে এদিকে প্রবাহিত হয় তাহলে প্রবাহ মাত্রা I Q/T সমান I। এখানে আমি পাবো কি Q = I × T। এখানে হবে I × T × V। আবার ওহমের সূত্র থেকে আমি V কত পাই? I কারেন্ট গেলে এর রোধ যদি R হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে বিভব পার্থক্য V1 V2 এর মধ্যে দিয়ে কারেন্ট I যাবে। এর রোধ যদি R হয় তাহলে V1 - V2 যদি V হয় V সমান আমরা লিখতে পারি I × R। এই VIR রিলেশন এটা বহুত ইম্পর্টেন্ট, সব জায়গায় লাগবে V = IR। এখানে আমি IR বসাবো I × T × I × R। এইটা আমরা পেলাম উৎপন্ন তাপের রাশিমালা। উৎপন্ন তাপের রাশিমালা তাহলে এখানে I × I কি হবে? I² RT। I² RT। এটাকে আমি কৃতকার্য বলেছি। কৃতকার্য আমরা জুলের সূত্র থেকে আমরা জেনেছি কি W = JH। আমরা H সমান W/J লিখতে পারি, এটাকে আমি J দিয়ে ভাগও করতে পারি। এটা যদি আমি কৃতকার্য বলি W সমান এটা, তাহলে আমি জুলের সূত্র থেকে আমি পাবো H = W/J সমান হবে I² RT/J। এখন আমরা বলবো যে জুলের সূত্রে আমরা দেখেছি J এর মান কত হয় না SI পদ্ধতিতে J এর মান হবে 1 আর CGS পদ্ধতিতে J এর মান হয় 4.2 J/ক্যালোরি। সেইটা আমরা এখানে করে ফেলবো। এখানে এই সেটটা আমি রাখলাম, তোমরা বুঝতে সুবিধা হবে, তোমরা পজ করে এটা কষে নেবে। এবারে আমি কি বলবো যে W অর্থাৎ H = I² RT/J। SI পদ্ধতিতে আমরা জানি J = 1 জুল/জুল। 1 জুল আর 1 জুল তো সমান হবে, তাহলে আমি J = 1 লিখতে পারি। সেই ক্ষেত্রে H হবে I² RT। আর CGS পদ্ধতিতে আমি লিখব J = 4.2 J/ক্যালোরি। তাহলে আমি এখানে H লিখব I² RT/4.2। এটাকে যদি ক্যালোরি এককে পেতে চাই এটা হলো জুল এককে, আর এটা হচ্ছে জুল এককে, বাংলায় লেখা যায় জুল একক, আর এটা হলো ক্যালোরি একক। ক্যালোরি এককে যদি পেতে চাই তাহলে আমাকে 4.2 দিয়ে ভাগ করতে হবে। জুল এককে হলে 1 দিয়ে ভাগ মানে 8। SI পদ্ধতিতে এই এক্সপ্রেশনটা আমরা মনে রাখবো আর CGS পদ্ধতিতে এই এক্সপ্রেশনটা আমরা মনে রাখবো। আলটিমেট আমরা পেলাম কি তড়িৎ প্রবাহের তাপীয় ফলে আমরা যদি বলি সুন্দর করে, আমরা যদি ফলটাকে বোঝাতে চাই, এদিক দিয়ে I প্রবাহ যাচ্ছে আর রোধের মধ্যে T সময় ধরে। এই তিনটে বিষয়ের উপর উৎপন্ন তাপের মান নির্ভর করে, যেখানে আমরা বলবো যে উৎপন্ন তাপ হলো I² R × T। অর্থাৎ এইখানে তিনটে রাশির উপর কিভাবে নির্ভর করে? প্রথমে বলবো H সমানুপাতিক I², যখন R আর T স্থির। দ্বিতীয়তে বলবো 2 নম্বরে বলবো H সমানুপাতিক R যখন I এবং T স্থির। আবার 3 নম্বরে বলবো H সমানুপাতিক T যখন I এবং R স্থির। কেমন? এই তিনটে রাশির উপর উৎপন্ন তাপের মান নির্ভর করছে।
এবারে জুল এককে পেতে গেলে এইটা রাশি এখানে আই স্কোয়ার আর টি আরেকবার লিখছি, আর ক্যালোরি এককে পেতে গেলে আই স্কোয়ার আর টি বাই 4.2, এটার ভ্যালু হয় কত 1/4.2 এর ভ্যালু হয় 0.24 আই স্কোয়ার আর টি। এই হলো, এটা লিখলাম, এইটা মাথায় রাখবে এই ফর্মুলাগুলো। এই এই যে সূত্র, এই তিনটে সূত্রকেই বলা হয় জুলের সূত্র। অর্থাৎ তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। যদি তোমাকে বলে যে তার তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো, তুমি এই জুলের সূত্রটা, এই ফর্মুলাটা মনে রাখবে। ফর্মুলাটা মনে রাখার পরে জুলের প্রথম সূত্র বলবে যে কোনো তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে উৎপন্ন তাপের মান প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক যদি ওই তারের রোধ এবং প্রবাহকাল, টি হচ্ছে প্রবাহকাল, যত সময় ধরে প্রবাহ চলছে প্রবাহকাল স্থির থাকে। দ্বিতীয় সূত্র বলবে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সঙ্গে সমানুপাতিক যখন ওই পরিবাহীতে প্রবাহ মাত্রা এবং প্রবাহকাল স্থির থাকে। তৃতীয় সূত্র বলবে, জুলের তৃতীয় সূত্র বলবে যে উৎপন্ন কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহের যে কাল প্রবাহ কালের সঙ্গে সমানুপাতিক যদি সেখানে প্রবাহ মাত্রা এবং পরিবাহীর রোধ ধ্রুবক থাকে। তিনটে সূত্র মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তোমরা লিখে ফেলবে, ম্যাথমেটিক্যাল টার্ম তার সাইডে দেবে। প্রথমে সূত্রগুলো বাংলায় লিখবে, স্টেটমেন্ট লিখবে, লেখার পরে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এখানে দিয়ে দেবে। এবারে তুমি বাল্বের ক্ষেত্রে ফেলো। দেখো বাল্বের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, আর বেশি করেছিলাম। আর বেশি হওয়ার জন্য এইচ বেশি হয়েছিল। কি করে আমি আর বেশি করেছিলাম না, আমি সরু ফিলামেন্ট ব্যবহার করেছিলাম। আর ইকুয়ালস টু আমরা জানি রো এল বাই এ, সরু করার জন্য এ কম হয়েছিল, এ কম হলে আর বেশি হবে। আর লম্বা করেছিলাম, লম্বা করার জন্য এল বেশি হয়েছিল, সেখানে আর পেয়েছিলাম। আর এখানে আমরা জানি এই সমানুপাতিক, আর যত বেশি রোধ হবে সেখানে তাপ বেশি উৎপন্ন হবে। এখানে আমরা এই বিষয়টা কাজে লাগিয়েছিলাম। আর কি, ফিউজ তারের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ফিউজ তার এরকম জোড়া থাকে শ্রেণী সমবায়, যখন কারেন্ট বেশি যাবে অর্থাৎ এই সমানুপাতিক আই স্কোয়ার, এই বিষয়টাকে কাজে লাগিয়েছিলাম। যে কারেন্ট ধরো বললো 5 অ্যাম্পিয়ার ফিউজ, বলতে কি বলছো 5 অ্যাম্পিয়ার ফিউজ মানে ওই ফিউজের ভেতর দিয়ে সে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টকে অ্যালাউ করবে, তার বেশি কারেন্টকে অ্যালাউ করবে না। দরকার হলে সে নিজে মধ্যেও রাজি আছে, কিন্তু 5 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহ মাত্রাকে যেতে দেবে না। যখনই 5 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহের দিকে যাবে সে পুড়ে গিয়ে এটা কেটে দেবে, ফলে বর্তনীটা ছিন্ন হয়ে যাবে, ওপেন সার্কিট হয়ে যাবে। তার জন্য এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, বিপদের সম্ভাবনা থাকবে না। 10 অ্যাম্পিয়ার ফিউজ, 32 অ্যাম্পিয়ার ফিউজ তোমাদের বাড়িতে মেন সুইচের কাছে যে ফিউজটা রয়েছে দেখবে কত অ্যাম্পিয়ারে, সাধারণত এই সমস্ত অ্যাম্পিয়ার লেখা থাকে ফিউজের গায়ে। ফিউজের গায়ে 32 অ্যাম্পিয়ার লেখা থাকার অর্থ কি, যদি তোমাকে পরীক্ষার প্রশ্ন বলে তখন বলবে যে ওই ফিউজের ভেতর দিয়ে সর্বাধিক 32 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে, প্রবাহ মাত্রা যেতে পারে, তার থেকে বেশি গেলে ফিউজটি কেটে যায় বা নষ্ট হয়ে যায়। এই কথাটা তোমাকে এখানে লিখতে হবে। এবার ফিউজের বদলে এখন যেটা আছে এমসিবি, ফিউজের বদলে এইটা ফিউজ তো আছেই, তার সঙ্গে এই জিনিসটাও ব্যবহার করা হয়। এমসিবি কথাটার অর্থ কি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। হ্যাঁ, যখন কোনো বেশি প্রবাহ মাত্রা ওই যন্ত্রটার মধ্য দিয়ে যাবে ওর ডাউন হয়ে যাবে, এরকম একটা সুইচ লিভার থাকে, সেটা আপনাতেই পড়ে যায়। তার ফলে এখানে আর সবসময় তার জোড়া, যেমন ফিউজের ক্ষেত্রে সবসময় তার কেটে যাওয়া মানে তাকে আবার জুড়তে হয়, ফিউজ চেঞ্জ করতে হয়, সেটা করতে হয় না। অর্থাৎ ফিউজের বদলে সার্কিটে আর একটা নতুন যে কম্পোনেন্ট ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার। ফিউজ তারকে কি করা হয় না, বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এইগুলো কি এইসবের ব্যাপার। অর্থাৎ আমরা দেখলাম যে জুলের সূত্র কি, জুলের সূত্র থেকে আমরা কোনো পরিবাহীতে প্রবাহ মাত্রা গেলে কত পরিমাণ তাপ উৎপন্ন হয়
তার হিসেব করতে পারি, অর্থাৎ তাপে উৎপন্ন তাপের মান জানা যায় যে সূত্রের সাহায্যে, তাকে আমরা বলবো জুলের সূত্র। জুলের অনেক সূত্র আছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। তোমাদের পরীক্ষায় প্রবাহ তড়িৎ থেকে পড়লে জুলের সূত্র মানে তুমি এটাই বুঝবে, কারণ তোমাদের তো দ্বিতীয় জুলের সূত্র নেই। সেক্ষেত্রে মাধ্যমিকে শুধু জুলের সূত্র বললে তোমাকে এই সূত্রটাই লিখতে হবে। জুলের কিন্তু অনেক সূত্র রয়েছে। পেস্কার জুল তিনি একজন খুবই বড় কাজ করে গেছেন বহু শাখায়, অর্থাৎ এই তাপ এই সমস্ত বিষয়ের উপর তিনি অনেক কাজ করে গেছেন। এই হলো জুলের সূত্র। এবারে জুলের সূত্র থেকে আর কি কি প্রশ্ন আসে? সহজ সহজ কিছু প্রশ্ন আসবে যে কোনো একটা সার্কিটের মধ্য দিয়ে যত কারেন্ট যাচ্ছিল তার দ্বিগুণ কারেন্ট, দ্বিগুণ প্রবাহ গেল, তাহলে সেখানে উৎপন্ন তাপের মান কত গুণ হবে? খুব ইজি, দেখো প্রবাহ মাত্রা এটা দ্বিগুণ, 2 এর স্কয়ার মানে উৎপন্ন তাপ হবে 4 গুণ। আগে যেটা h ছিল এখন হবে 4h। এইভাবে তোমরা পারবে, কোনো অসুবিধা নেই। প্রবাহ মাত্রা দ্বিগুণ হয়ে গেলে উৎপন্ন তাপ 4 গুণ হবে, রোধ দ্বিগুণ হয়ে গেলে উৎপন্ন তাপ দ্বিগুণ হবে, প্রবাহকাল দ্বিগুণ হয়ে গেলে উৎপন্ন তাপ দ্বিগুণ হবে। এই রকম সমস্ত আসবে। দ্বিগুণের বদলে যদি 3 গুণ বলে তাহলে কি তোমরা পারবে না? অবশ্যই পারবে। 3 গুণ হলে এখানে হবে 9 গুণ তাপ উৎপন্ন হবে। প্রবাহ মাত্রা যদি 3 গুণ হয় উৎপন্ন তাপ 9 গুণ হবে। প্রবাহ কাল যদি 3 গুণ হয় উৎপন্ন তাপ 3 গুণ হবে। আর পরিবাহীর রোধকে যদি 3 গুণ করা হয় সেক্ষেত্রে উৎপন্ন তাপ 3 গুণ হবে। আমরা এর পরের অংশে, অর্থাৎ এর পরের ভিডিওতে এই তড়িতের যে তাপীয় ফল পেলাম, সেই তাপীয় ফলের উপর বেস করে আমরা কি করব? তড়িৎ ক্ষমতার কথা আলোচনা করব। সেক্ষেত্রে একটা বাল্বকে শ্রেণী সমবায়, দুটো বাল্বকে যখন শ্রেণী সমবায় রাখা হবে, কোন বাল্বটা বেশি উজ্জ্বল হবে, সমান্তরাল সমবায় রাখা হলে কোন বাল্ব বেশি উজ্জ্বল হবে, এই সমস্ত আলোচনা নিয়ে পরের ভিডিওতে ফিরব। আজকের মতো এই পর্যন্ত। অল দ্য বেস্ট।